বেগুন একটি হচ্ছে লাভজনক সবজি। আমরা বেগুন চাষ নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে হচ্ছে জমি তৈরির আগে আমরা হচ্ছে খেয়াল রাখবো যাতে একই জমিতে বারবার বেগুন চাষ না করি। তবে বেগুন চাষের আগে আমরা প্রথমে জমিতে ডলোচুন অথবা ব্লিচিং পাউডার দিয়ে জমিটা শোধন করে নিব। শোধন করার পর আড়াআড়ি মোটামুটি 4 থেকে 6টি চাষ দিয়ে জমির মাটি ধুলধুল করে নিব। সে চাষের সময় আমরা হচ্ছে জৈব সার এবং রাসায়নিকের মধ্যে হচ্ছে আপনার টিএসপি এবং পটাশ দিয়ে ভালোভাবে চাষ দিয়ে জমি রেডি করে নিব। তবে যদি আমরা ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে পারি তাহলে আমাদের সবজি গাছের জন্য সবচেয়ে ভালো। অনেক জায়গায় মালচিং ব্যবহার করে, যদি মালচিং ব্যবহার করি তাহলে আমাদের হচ্ছে বেগুনের জন্য অনেক লাভ হবে। লাভ হচ্ছে কি, আমরা যে সার এবং জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করতেছি, এর যে বৃষ্টির পানি এবং রোদের কারণে যে অপচয় হয়, মালচিং পেপারের মাধ্যমে এই অপচয়টা দূর করা যায়। মালচিং পেপার ব্যবহার করলে আমরা হচ্ছে জমি তৈরি করার পর বেড তৈরি করে নিব। বেড তৈরি করার পরেই মালচিং পেপার বিছিয়ে দিয়ে তারপর ফুটো করে নিয়ে চারা রোপণ করব। আর যদি মালচিং পেপার ব্যবহার করতে না পারি তাহলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে বেগুন চাষ করে বেড তৈরি করে নিয়ে আমার হচ্ছে 1.5 ফিট দূরে দূরে চারা রোপণ করব। আপনার প্রতি শতকে মোটামুটি 60 থেকে 80টা চারা লাগে। আচ্ছা, এরপর চারা রোপণের 15 দিন পরে আমরা হচ্ছে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করব যাতে আমাদের শোষক পোকা থেকে মুক্ত পাওয়া, শোষক পোকা যাতে আক্রমণ করতে না পারে। আর হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করলে কি বিভিন্ন ধরনের শোষক পোকা আমরা ওইখানে আটকাইতে পারি এবং এতে ফসল অনেক ভালো হয়। তার মোটামুটি ফল আসার আগে আমরা স্যাক্সফ্রাম ফাঁদ ব্যবহার করব, তাহলে আমাদের যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা আছে এগুলো থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারবো। তাহলে কীটনাশকের ব্যবহার অনেক কম হবে। হ্যাঁ, এখন জাত আসে, মেইন হচ্ছে কি, যে কোনো সবজি চাষের জন্য জাতটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। আমরা কি করি, সাধারণত কৃষকেরা বাসায় বিভিন্ন আগের যেই জাতটা চাষ করছি সেই জাতেরই আমরা বীজ তুলে চাষ করি, কিন্তু এতে কি হয়, সেই বীজে বিভিন্ন ধরনের ছত্রাক ভাইরাস আক্রান্ত থাকে। ওই জন্য মাঠে গিয়ে আমরা যে চারাটা তৈরি করি সেই চারাটি সফলভাবে সম্পূর্ণ হয় না এবং যদিও ফসল হয় সেই কাঙ্ক্ষিত ফসল আশা করতে পারি না। সেজন্য আমরা বিভিন্ন সবজির বিভিন্ন হাব আছে, এই হাব থেকে আমরা বিভিন্ন ধরনের সবজি চারা নিতে পারি, যে চারাগুলো মানসম্মত এবং বিশ্বস্ত এলাকা থেকে বিচি নেওয়া হয়, বিচি নিয়ে চারা তৈরি করা হয়। আচ্ছা, চারা রোপণের পরে আমরা খেয়াল রাখবো যাতে বেগুন গাছের বয়স্ক এবং নিচে যেই কুশিগুলো আছে এগুলো ভেঙে দেবো যাতে উপরের দিকে ইয়ে হয়। কারণ কি, বয়স্ক এবং বয়স্ক পাতায় আমাদের হচ্ছে এই যে মাজরা পোকা এবং বিভিন্ন ধরনের শোষক পোকা বয়স্ক পাতায় আক্রমণ করে, তারা সেখানে ডিম পাড়ে, সেখান থেকে বিভিন্ন ধরনের পূর্ণাঙ্গ বিভিন্ন ধরনের পোকা তৈরি হয় আর কি। সেজন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে কোনো ধরনের পোকামাকড় ভিতরে যদি কোনো পোকামাকড় বয়স্ক পাতা এবং মরা ডালপালা না থাকে। তারপর আমরা লক্ষ্য করব যে বেগুনের গাছের গ্রোথ কেমন হচ্ছে, তারপরে বেগুনে কোনো রোগ দেখা যাচ্ছে কিনা, পোকা অথবা মাকড়। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পোকা এবং মাকড়। পোকা এক জিনিস, মাকড় আরেক জিনিস। কারণ আমরা দোকানে গিয়ে কীটনাশকের দোকানদারকে বলি যে ভাই আপনারা বীজ দেন, তখন ওরা কি এলোমেলো বীজ দেয়, কিন্তু আমরা তো চিহ্নিত করতে পারি না যে আমাদের ফসলে কী রোগ হয়েছে। রোগ আগে মেইন কথা, ফসল চাষ করতে হলে প্রথমে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয়ের জন্য আমরা লক্ষ্য করব যে আমার যে বেগুনের গাছটাতে কি সমস্যা হয়েছে। যদি দেখি যে পাতা কুঁকড়ে যাচ্ছে তাহলে 2 ধরনের সমস্যা হতে পারে, একটা হচ্ছে পোকা অথবা একটা মাকড়। যদি পাতা উপরের দিকে কুঁকড়ে যায় তাহলে এটা আমার শোষক পোকা দ্বারা আক্রান্ত হয়েছে, আর যদি পাতা নিচের দিকে কুঁকড়ে যায় তাহলে এটা আমাদের মাকড় দ্বারা আক্রান্ত হয়েছে। তা যদি দেখি যে অধিক হারে পোকা এবং মাকড় আক্রান্ত হয়েছে তাহলে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে। এখন মাকড়ের জন্য আমরা হচ্ছে মাকড়নাশক যেগুলো বাজারে পাওয়া যায় এগুলো ব্যবহার করব। আর শোষক পোকার জন্য আমরা হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো ব্যবহার করব। তবে দেখবেন যে ভালো ভালো কোম্পানির যে বীজগুলো আছে এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার অনেক সাশ্রয়ী হবে। এরপরে আসে আপনার হচ্ছে যখন ফল আসে তখন হচ্ছে ফল এবং ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করে।
ফল এবং ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করে। তাই আমরা লক্ষ্য করব যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। তবে আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে আমাদের যেই কীটনাশকগুলো ব্যবহার করি এগুলো আমরা কীটনাশক কিন্তু 3 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে অতি তীব্র, এটা হচ্ছে তীব্র, এটা হচ্ছে হালকা হালকা তীব্র আর কি বিষক্রিয়ার দিক থেকে। কিন্তু আমরা যে কীটনাশকটি ব্যবহার করব তার লেভেল দেখব, লেভেলে আমাদের কিন্তু নির্দেশনা দেওয়া থাকে যে আমার এই কীটনাশকটি কতদিন স্থায়ী হবে জমিনে। কারণ কি কীটনাশক স্থায়ী না হওয়া পর্যন্ত ওই ফসলে ঢোকা যাবে না এবং ওর ফসল খাওয়া যাবে না, কারণ খালি সেইখানে আমাদের বিষের মাত্রা বেশি থাকে। আর মাজরা পোকার জন্য আপনারা হচ্ছে বেল্ট ব্যবহার করতে পারেন, প্রবলেম ব্যবহার করতে পারেন এবং কাঠটাপটা ব্যবহার করতে, তাহলে আপনার হচ্ছে মাজরা পোকা থেকে মুক্তি পাওয়া যাবে।